প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। তাসনিম জারা আবার আলোচনায়। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে, আর সেই পোস্টটি নানা কারণে গুরুত্বপূর্ণ এবং নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যেই পোস্টটি তিনি মূলত পাবলিশ করেছেন সংসদীয় জবাবদিহিতা নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, তাসনিম জারাকে আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। সাবেক এনসিপি দলীয় নেত্রী, যিনি পরবর্তীতে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র সদস্য হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়েছিলেন। তিনি বিজয়ী হতে পারেননি, কিন্তু না হলেও রাজনীতিতে এখনও তিনি আছেন এবং তিনি থাকবেন বলে কথা দিয়েছিলেন। তাসনিম জারা রাজনীতিতে যুক্ত হবার পরপরই তাকে নিয়ে নানাভাবে বিতর্ক তৈরি করবার চেষ্টা চলে। একটি স্বার্থান্বেষী মহল বারবার একথা বলবার চেষ্টা করে যে তাসনিম জারা মার্কিন ক্রিয়েশন, মার্কিনিরা তাকে বিশেষ স্বার্থে বাংলাদেশে এনেছে, তাকে তারা সেট করেছে, তাদের এজেন্ডা আছে, অ্যাসাইনমেন্ট আছে, তাসনিম জারা সেগুলো বাস্তবায়ন করছেন। কিছু কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়ে খুবই উচ্চকণ্ঠ হয়ে ওঠেন। টকশো ব্যাপারীরা কম যাননি, নানাভাবে তাকে বিতর্কিত করবার চেষ্টা করা হয়েছে। এবং তিনি যখন 2009 নির্বাচনে জিতেননি, ঢাকা ৯ থেকে, তখনও তাকে প্রশ্ন করা হয়েছিল যে এবার কি তিনি লন্ডনে ফিরে যাচ্ছেন। কারণ সেই কন্টেন্ট ব্যাপারীদের ধারণা ছিল, সব তাদের মন গড়া কথা, যে যেহেতু তাসনিম জারা মার্কিন অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন, তার কাজ শেষ, তিনি এখন লন্ডনে ফিরে যাবেন। তো তিনি যাননি, তাদের হৃদয় ভেঙে গেছে। তাসনিম জারা উত্তর দিয়েছিলেন তিনি বাংলাদেশেই থাকবেন, তিনি রাজনীতিতেই থাকবেন, বাংলাদেশের মানুষের জন্যে তিনি রাজনীতি করবেন। তো তিনি আছেন রাজনীতিতে। তো রোববার রাতে 19 এপ্রিল তার নিজস্ব ফেসবুক থেকে তিনি এক দীর্ঘ পোস্ট দিয়েছেন, যেই পোস্টে মূলত তিনি 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। আর সব কিছুকে সামারাইজ করলে এক বাক্যে বলা যায়, সংসদীয় জবাবদিহিতা নিয়ে তিনি কথা বলেছেন। আমাদের সংসদ এবং সংসদ সদস্যদের জবাবদিহিতা জনগণের কাছে তথা ভোটারদের কাছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এক এক করে খোলাসা করি বিষয়গুলো। তো তিনি প্রথমেই দাবি করলেন, যেটি অনেকেই হয়তো আশা করেননি। তাসনিম জারা দাবি করলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সরকারের টিকা বিষয়ক যে সেক্টরাল প্রোগ্রাম ফান্ড ছিল, সেই ফান্ডটি হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, এই জন্য কে দায়ী, সেটি খুঁজে বের করবার জন্য তিনি বর্তমান সরকারের কাছে, বর্তমান সংসদের কাছে দাবি জানালেন যে যাতে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করে এটি খুঁজে বের করা হয় যে কেন সেই সেক্টরাল প্রোগ্রাম ফান্ড হঠাৎ করে বন্ধ করা হলো। প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নিজে বললেন যে টিকা বিষয়ক অনিয়ম, বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা যা কিছু হয়েছে, আর যাতে করে অনেকগুলো আমাদের শিশুরা, কোমলমতি শিশুরা মারা গেছে, অন্তত 170 জনের মতো। তো এই সব কিছুর জন্যে বর্তমান সরকার অতীতের দুটো সরকারকে দায় দিচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আগে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী নিজেই বললেন সম্প্রতি। তো তাসনিম জারা সেই কথারই বোধে প্রতিধ্বনি করলেন। তিনিও জবাবদিহিতা চাইলেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাহলে সরকারের সেই ফান্ডটি হঠাৎ করে কেন বন্ধ হলো, কার ইচ্ছে বন্ধ হলো, কে বন্ধ করলেন। এবং আমাদের এই অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুগুলোর জন্য হামে আগে শিশু মৃত্যু হয়েছে আমাদের দেশে, এমন রেকর্ড বলতে গেলে নেই। বাট এবার যা ঘটে গেল এবং সেটি বন্ধ হয়নি, এখনও কিন্তু সে আতঙ্ক জনমনে আছে। তো সেই বিষয়ে তিনি সংসদীয় তদন্ত চাইলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমি মনে করি। তাসনিম জারার মতো একজন নেত্রী এমন দাবি করলেন। তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ভালো সম্পর্কই ছিল, কারণ যেহেতু তিনি এনসিপির নেত্রী ছিলেন। তো অধ্যাপক ইউনূস তাকে ব্যক্তিগতভাবে স্নেহ করতেন, আমরা বিভিন্ন সময় দেখেছি। তো সেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি বিষয় নিয়ে তদন্ত চাওয়া মানে অধ্যাপক ইউনূসের ব্যাপার এখানে আছে। এবার তাসনিম জারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, স্বাস্থ্য বিভাগের স্বার্থে সেইটি বিবেচনায় নেননি। তার কাছে যেটি সঠিক মনে হয়েছে তিনি সেইটিই বলেছেন।
আমিও আমার আগের একাধিক এপিসোডে আমি দাবি জানিয়েছি, সংসদে তদন্ত কমিটি হতে পারে, সংসদীয় শুনানি হতে পারে। এই জন্যে কারো দায় আছে কিনা? শেখ হাসিনা সরকারের কাউকে এই মুহূর্তে আমরা বিচারের আওতায় আনতে পারবো না, কারণ তারা এখনও হাইবারনেশনে আছেন। যাদের আমরা দায়ী করতে পারবো, হাই আপস আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিংবা এমপি, মন্ত্রী, আমলা, তারা অনেকেই গা ঢাকা দিয়েছেন। তারা শেখ হাসিনার সঙ্গে, শেখ হাসিনার দেশে কেউ কেউ পালিয়ে আছেন ভারতে, আবার কেউ কেউ ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে আছেন। তো তাদেরকে আমরা এই মুহূর্তে জবাবদিহিতার আওতায় আনতে পারবো না। বাট একটি সংসদীয় তদন্ত কমিটি হলে অন্তত বেরিয়ে আসবে কোন সরকারের দায় কতটুকু, আওয়ামী সরকারের এতে দায় কতটুকু, অন্তর্বর্তীকালীন সরকারের দায় কতটুকু। এই বিষয়টি আসলে বের হয়ে আসা দরকার, কারণ এতগুলো শিশুর মৃত্যু আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না। কারো দায় থাকলে সেই দায় তাকে নিতে হবে। কে সেই ব্যক্তি, কারা সেই সরকার, উই ডোন্ট কেয়ার, এবং উই ডোন্ট হ্যাভ টু ফাইন্ড আউট করতে হবে বিষয়টি। তো আমিও আমাদের বর্তমান সরকারের কাছে জোরালো দাবি করছি, একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ফাইন্ড আউট করা হোক। তিনি দ্বিতীয় যে কথাগুলো বলেছেন সেগুলো জ্বালানি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন তিনি। আরেকটি কথা বলেছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে। 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কভার করেছেন তার সেই পোস্টে। আইন শৃঙ্খলা বিষয়ে তিনি মবক্রেসির কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দম্ভ করে বলেছিলেন আর মব হবে না, মব কিন্তু একটার পর একটা হচ্ছে। তো এই বিষয়ে তিনি জবাবদিহিতা চেয়েছেন সংসদের কাছে এবং সংসদ সদস্যদের কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তার এই কথা না বাড়িয়ে তার এই গুরুত্বপূর্ণ পোস্টটি আপনাদের সঙ্গে আমি একটু হুবহু শেয়ার করতে চাইছি। সংসদ সদস্যদের উদ্দেশ্যে তাসনিম যারা বলছেন, মানুষ আপনাকে ভোট দিয়েছে পার্লামেন্টে গিয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে। স্তুতি গাথা গেয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য মানুষ আপনাকে সংসদে পাঠায়নি। স্তুতি গাথা গেয়ে অর্থাৎ প্রশংসা বাক্য ঝরাবার জন্যে, কারো প্রশংসা করবার জন্য, কারো মোসাহেবি করবার জন্য, কারো চাটুকারিতা করবার জন্য জনগণ আপনাদের ভোট দিয়ে পাঠাননি। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার কি করছে স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। 15 মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত 18,000-এর বেশি সন্দেহজনক হামের কেস, 164 জনের মৃত্যু, 64 জেলার মধ্যে 58টিতে সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু কোন উপজেলায় কত কেস, রিয়েল টাইম ট্র্যাকিং ড্যাশবোর্ড এখনও আমরা পাইনি। এটা ছাড়া কিভাবে কার্যকরভাবে হামের প্রাদুর্ভাব মোকাবেলা করবেন? আমরা শুনতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার সেক্টরাল প্রোগ্রামের ফান্ড হঠাৎ বন্ধ করে দিয়েছিল এবং সিরিঞ্জের অভাবে MR ভ্যাকসিন ক্যাম্পেইন আটকে গিয়েছিল। এই সিদ্ধান্তগুলোর দায় কার, সেটা সংসদীয় তদন্ত হওয়া উচিত। 2026 সালেই হাম রুবেলা নির্মূলের লক্ষ্যমাত্রা ছিল। সেই লক্ষ্য থেকে আমরা কত দূরে সরে গেছি, ফিরে আসার রোডম্যাপ কি, এসব প্রশ্ন সংসদ থেকে আসতে হবে। মার্চ এপ্রিলে তেলের পাম্পে মানুষ কিভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, কিভাবে মোটর বাইকে 500 টাকার আর গাড়িতে 1500 টাকার বেশি তেল পাচ্ছে না, এসব সংসদীয় প্রশ্নের বিষয় হওয়া উচিত। মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন, বড় মৌসুমে কৃষকদের জন্য আলাদা প্রায়োরিটি লেন কেন নেই? বড় ধান দেশের মোট চাল উৎপাদনের 55%। এনার্জি সিকিউরিটি কিভাবে নিশ্চিত করব? সরকারের দীর্ঘমেয়াদী এনার্জি পলিসি জাতির সামনে উপস্থাপন করতে বলুন। স্পট মার্কেটে নির্ভরশীলতা কমিয়ে আনতে সরকার কী ধরনের কৌশল গ্রহণ করছেন? পলিসি যখন আসবে সেটার কাটা ছেঁড়া বিশ্লেষণ করুন। কোথায় ভর্তুকি ঢালাও দেওয়া হচ্ছে আর কোথায় টার্গেটেড সাপোর্ট দরকার সেটা নিয়ে প্রশ্ন তুলুন। স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুন, মব কালচারের সমাপ্তি ঘোষণা দেওয়ার পরও কেন নিয়মিত মব হামলা হচ্ছে, এটা কমাতে উনি কী পদক্ষেপ নিচ্ছেন? শুধু এই 3টা বিষয় না, আরও অনেক ইস্যু আছে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সংক্রান্ত অর্ডিন্যান্স কেন আটকে আছে? 9% উপরে মুদ্রাস্ফীতি, 10% পলিসি রেট। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা রক্ষায় সরকারের কী পরিকল্পনা? এসব নিয়ে সকাল বিকাল বিশেষজ্ঞদের সাথে বসুন, সেক্টর স্পেসিফিক ব্রিফিং নিন, ডেটা পড়ুন, যাতে সংসদে প্রশ্ন তোলার সময় মন্ত্রী একটা সাজানো উত্তর দিয়ে পার পেয়ে না যান। সংসদের কাজ হচ্ছে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা। আমরা একবার ভোট দিয়েছি, আপনাকে পাঠিয়েছি, কারণ আমরা প্রতিদিন সরকারের কাজের তদারকি করতে পারবো না। সেটা সংসদে আপনারা করবেন। সেটা বাদ দিয়ে স্তুতি গাথা দিয়ে আপনার এলাকার মানুষকে হতাশ করবেন না, দেশের মানুষকে হতাশ করবেন না। সাংসদ যদি প্রশ্ন না তোলেন, সংসদের কার্যকারিতা থাকে না।
প্রিয় দর্শক শ্রোতা, খুব দীর্ঘ পোস্ট নয়, বাট খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি কভার করেছেন। তার এই দাবিগুলো, তার এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রশ্ন, বাংলাদেশের কোটি কোটি মানুষের দাবি। সরকারকে আরও বেশি জবাবদিহিমূলক হতে হবে, আর সরকারকে জবাবদিহিতামূলক করতে পারবে সংসদ সদস্যরা, যদি তারা চান। তাদের চাইতে হবে, কারণ এখন যা দেখছি আমরা সংসদে, কখনো কবিতা আবৃত্তি, কখনো সঙ্গীত পরিবেশনা, এইসব চলছে। তো ভবিষ্যতে খুতবা পাঠ হবে কিনা সেই বিষয়ে কিন্তু আমাদের আশঙ্কা তৈরি হয়। শেখ হাসিনা আমলে এইসব হতো। তো সম্প্রতি আমরা দেখলাম শুরু হয়েছে অল্প অল্প করে, হাঁটি হাঁটি পা পা করে আমরা বোধহয় সেদিকেই যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে তাসনিম জারা, আমি মনে করি, পুরো সংসদকে একটি ঝাঁকুনি দিয়েছেন। আর তাসনিম জারার এই পোস্ট কোনো সংসদ সদস্যের দৃষ্টি এড়িয়ে গেছে সেটি আমি মনে করি না। তাই সংসদ সদস্যদের কাছে দাবি করছি, অনুরোধ করছি, দয়া করে মানুষের পালস বুঝবার চেষ্টা করুন। আপনার সংসদীয় আসনের জনগণের জন্য ভোটারদের কথা চিন্তা করে কাজ করুন, সেই লাইনে প্রশ্ন করুন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনুন। কারণ এই প্রশ্নগুলোর উত্তর জনগণ একসময় আপনাদের কাছে সরাসরি করবে, তাসনিম জারার মাধ্যমে নয়। সেদিন আপনাদের জবাব দেওয়ার মতো উত্তর নাও থাকতে পারে। তাই এখনই সময় সতর্ক হয়ে স্তুতিগাথা বাদ দিয়ে, মোসাহেবি চাটুকারিতা বন্ধ করে, যেই কাজের জন্য আপনাকে সংসদে পাঠানো হয়েছে সেই কাজটি দয়া করে করুন। সেটি করলে দেশের মঙ্গল, আপনার নির্বাচনী এলাকার মানুষের মঙ্গল, ভোটারদের মঙ্গল, আর সেটি আসলে এই মুহূর্তে করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাসনিম জারার কথা বলছিলাম। তো তাসনিম জারার মতো নেত্রীরা আমাদের আশার আলো দেখান, যিনি কোনো সংসদ সদস্য নন, যিনি কোনো মন্ত্রী নন, কিন্তু ঠিকঠাক খোঁজখবর রাখছেন সংসদে কি চলছে, এবং দায়বদ্ধতা থেকে মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যদের পারফরমেন্স বিষয়ে উচ্চকণ্ঠ হয়েছেন। আগামী দিনে তিনি তার এই চেষ্টা জারি রাখবেন আমরা বিশ্বাস করি, এবং এইভাবেই একদিন আমাদের সংসদ জবাবদিহিতার মধ্যে আসবে এবং সরকারও জবাবদিহিতামূলক হবে বলে আশা করছি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য প্রিয় দর্শক শ্রোতা।